গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 6:30, আর আজকে হচ্ছে রবিবার। তো সকাল সকাল একটুখানি চা খেয়ে নিচ্ছি। আজকে বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, কারণ ওই তাড়াতাড়ি করে ওঠার একটুখানি চেষ্টা করছি। যেদিন মিঠির স্কুল থাকে না সেদিনও ভাবছি একটুখানি তাড়াতাড়ি উঠবো। আগে এটা করতাম জানো তো, কিন্তু ইদানিং কেন জানি না অভ্যাসটা এতটা পরিমাণে পাল্টে গেছে যে সেটাকে আর আগের মতো করে তুলতে পারছি না। তবু চেষ্টা করছি। আর চা খাওয়ার পর এদিকে বাসি কিছুই তো সেরকম থাকে না, আমার যতটুকুই যা থাকে সমস্ত কিছু করে এদিকে চলে এসেছি ছাদে। আর গতকালকে কাকা কি সুন্দর করে ছাদটা পরিষ্কার করে দিয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একদম খুব সুন্দর করে, আমার কিন্তু একটা গাছও ছাদে লেগেনি, সমস্তগুলি কিন্তু এরকম স্ট্যান্ডে বসানো আছে। আর এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছি। সকালে অবশ্য একটুখানি জলও দিয়ে গেছিলাম এসে ছাদে, ওই জলের জন্যই আর একটু তাড়াহুড়ো করে ওঠা, নাহলে ওই না একটু বেলা হয়ে গেলে আর জল পাওয়া যায় না। আর এতটা পরিমাণে রোদ উঠে গেছে এখন যে কি বলি। এখন কিন্তু ঘড়িতে প্রায় 7:15 বাজে। আমি স্নান করে ছাদে চলে এসেছি। আর এখনই এত রোদ এত গরম যে আর পারছি না। কোনো রকম ফুল তুলে ঘরে চলে যেতে পারলেই বাঁচি বাবা, কারণ এই রোদটা না টেকা যাচ্ছে না। সকালের রোদটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, কিন্তু এরকম ঠাটা পোড়া রোদ উঠলে না ভীষণ অসুবিধে হয়, একদম মাথাটা ঠিক ফেটে যায়। আর প্রত্যেকটা গাছে গাছেই ফুল রয়েছে। আর এদিকের গাছগুলিতে, মানে আমার হাতের বাপাশের গাছগুলি থেকে আমি ফুল পেরে নিয়েছি, তাই এই দিকটা একটুখানি খালি দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে আবারও ভালো করে দেখাচ্ছি, ছাদটা পরিষ্কার করা খুব সুন্দর করে উনি কাজ করেন জানো তো। উনি করলেই তো আর হন না, সারা মাস ভোর আমিই পরিষ্কার করি, আর উনি ওই 2 মাসে 3 মাসে একবার করে এসে বাড়ি ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যান। আর এদিকে দেখো ফুল আমার কিন্তু তোলা হয়ে গেছে। চলে এসেছি এবার গোপোষণার জন্য স্নানের জলটা প্রস্তুত করে নিচ্ছি। তুলসী পাতা, কিছু কুচো ফুল আর একটুখানি অগরু দিয়ে খুব সুন্দর করে জলটা রেডি করে নিচ্ছি গোপোষণার। আর এই জলটা দিয়ে স্নান করতে গোপোষণা এত পছন্দ করে যে প্রত্যেক দিন আমাকে এভাবেই করে জল ওনার জন্য রেডি করতে হয়। তো এদিকে দেখো একটুখানি স্নান করিয়ে এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর এখানে সুন্দর করে ড্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছি। এখন কিন্তু ঘড়িতে খুব বেশি বাজেনি, ওই 8:30 হবে। আর আমাদের তো বললামই সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এখন সোজা চলে যাবো রান্নাঘরে। আর যেহেতু আজকে রবিবার, মেয়ের নানান রকমের বায়না তো থাকেই। গতকাল একটুখানি ওকে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে ওই পাস্তাটা নিয়ে এসেছে। তো বলছিল আমাকে পাস্তাটা বানিয়ে দাও। হয়তো বা দেখতে পাচ্ছ তোমরা, এখানে এসে সে দাঁড়িয়েও আছে। কি করে আমি বানাচ্ছি, কি করে এটা বানাতে হবে, একদম পাকা বুড়ি আমার জানো তো। আর আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমার মনে হয় মায়েদের কোনো আলাদা মাদার্স ডে বলে বা ফাদার্স ডে বলে কোনো আলাদা কিছু হয় না, তাই না? প্রত্যেকটা দিনই মা বাবার জন্য। তারপরেও এখনকার বাচ্চারা ওই মাদার্স ডেটা খুব পছন্দ করে। তো আমরা ওই ধরো না মাকে নিয়ে একটা ছবি পোস্ট করাই তো, কিন্তু মায়ের মাদার্স ডেটা কিন্তু প্রতিদিনের জন্যই, তাই না? আর আমার মেয়েও আমার জন্য একখানা গিফট বানিয়েছে, খুবই কষ্ট করে বানিয়েছে। তোমরা তো জানোই, আমার জন্মদিন হোক বা যা কিছু হোক, খুব ভালো দিনে যারই জন্মদিন হোক, মিঠি কিন্তু একটা গিফট অবশ্যই বানাতে চেষ্টা করে। আর আমি ওকে এইসব ব্যাপারে কখনোই আটকাই না, কারণ এইসব কিছু করলে ব্রেনের খুব সুন্দর বিকাশ ঘটে আমার মনে হয়। আর এদিকে আমি কিন্তু ডালটাকে ওই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আর একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আমার জন্য একটুখানি ছাতুর শরবত রেডি করছি। অনেকটা বেলা হয়ে গেছে তো একটুখানি খিদেও পাচ্ছিল, তাই ছাতুর শরবতটাই মনে হচ্ছে এই মুহূর্তে বেস্ট। কারণ এত ভীষণ গরম পড়েছে, এই গরমে না ওই একটু পরপর শুধু জল খেতে ইচ্ছে করছে না। তো একটুখানি ছাতু গুলে খাচ্ছি, একটুখানি গ্লুকোজ গুলে খাচ্ছি। এটা করে কি হচ্ছে বলো তো, শরীরটা বেশ ঠান্ডা থাকছে। আর মা তো বলেই দিয়েছে যে প্রত্যেক দিন একটুখানি গুড় ভেজানো জল খাবি, তাহলে শরীরটা ঠান্ডা থাকে। মার কথা শুনে সেটাও খাচ্ছি। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমার শরীর প্রায় ঠান্ডাই আছে বলতে গেলে। তারপর এদিকে চলে এসেছিলাম ঘরের ঘরদোরটা তো একটুখানি গোছাতে হবে, নাহলে ঘরদোরের অবস্থা, মানে বিছানা যতক্ষণ না গোছাতে পারছি ততক্ষণ ঘরদোরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। সকালে গুছিয়ে
স্নান করতে যেতে পারিনি, তার কারণ মিঠি শুয়েছিল, ওই যে বললাম রবিবার। আর আজকে ওর আর্টের টিচার আসেনি, যেহেতু ওর আজকে এক্সাম আছে, মানে বাচ্চাদের অন্যান্য বাচ্চাদের আর্টের এক্সাম আছে, তো সেখানে গেছে। আর আমার মেয়ে তো দিয়েছে এক্সাম অনেক দিন আগেই, মোহনপুর গিয়ে, মানে আমার ননদের বাড়ি ওখানে গিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি এবার ঘরটা ঝাড়া পোছা করে সুন্দর করে এবার একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু টান টান করে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পুছে নেব ভাবছি। কারণ যত দেরিতে আমি কাজ বাজ সারবো না ততই কষ্ট হয়। শীতের দিনে তাও সারাদিন লাগিয়ে কাজ করা যায় সেরকম সমস্যা হয় না, কিন্তু গরম দিনে না এই সমস্যাটা আমাদের অনেকটাই ফেস করতে হয়। তাই ওই তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে স্নান করে নিলে আমার মনে হয় সারাটা দিন আমার গরমটা একটুখানি কম লাগে। আর যেই দুপুরে সমস্ত কিছু করে স্নান করতে যেতে চাই তখনই আমার অত্যধিক পরিমাণে গরম লাগে, আর এত গরম লাগে শরীর পুরো ছেড়ে দেয় গরমের কারণে। তো সেই কারণে, আর গতকাল যেহেতু আমি অনেকটা পরিমাণে কাজ করেছি কাকার সাথে, তো ওকে বলেই দিয়েছিলাম আজকে কোনো ধরনের কাজ করব না, আজকে সোজা গিয়ে বিছানাতে শুয়ে পড়বো। আর শরীরটাও গতকাল আমার ভীষণ খারাপ করেছিল। আসলে কি বলো তো, ওই যে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আমাদের সেরকম অভ্যাস নেই, তো সেই কারণে আমরা পারি না। হয়তো বা কয়েকদিন এই কাজগুলি আমিও যদি রেগুলার করি আমারও অভ্যাস হয়ে যাবে। যেমন বলতে গেলে কোনো একটা সময় কিন্তু আমার ঘরে ছিল যিনি কাজ করার লোক ছিল, বাসনপত্র ধোয়া, ঘর মোছা সমস্ত কিছু করে দেওয়ার লোক ছিল, কিন্তু কিছু একটা কারণের জন্য ওনাকে আমার ছাড়িয়ে দিতে হয়েছে। আর এখন কিন্তু আমি আমার নিজের কাজ বেশ অনায়াসে সুন্দর করেই প্রায় ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু আমরা ভিডিও করি, সারাদিনে ডেইলি ব্লগিং করি, সেই কারণে ভিডিও সেট করতে, ক্যামেরা স্ট্যান্ড সেট করতে একটুখানি সময় লেগে যায়, তাই কাজের একটুখানি বিড়ম্বনা হয়ে যায়। আর যেদিন ভিডিও করি না, এডিট করি না, সেদিন কিন্তু আমাদের কাজ সেই টাইমেই শেষ হয়ে যায়। তো আজকেও ভাবছি একটুখানি তাড়াহুড়ো করে সমস্ত কাজ শেষ করে একটুখানি শুয়ে পড়ব, কারণ রাতে ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। কারণ এত পরিমাণে মানে গরম তো আর আমার ঘরে লাগে না, যেহেতু এসি আছে সে কারণে গরম লাগে না, এত পরিমাণে গায়ে হাতে পায়ে ব্যথা করছিল। আর কোনো ধরনের ব্যথাই দেখবে সুখকর নয়, প্রত্যেকটা ব্যথাই কিন্তু যন্ত্রণাদায়ক, তাই না? আর আমার বোন আজকে একটুখানি আসবে, ওই মিঠির বাংলা পরীক্ষা, তো সেই কারণে ওকে একটুখানি আসতে বলেছি। ও একটুখানি মিঠির বাংলাটা দেখিয়ে দেবে, না হলে একটুখানি অসুবিধেই হয়ে যাচ্ছে। আর এখানে অনেকগুলো আম দেখতে পাচ্ছ, এই আমগুলি একজনকে দেওয়া হবে, সেই কারণে এখানে রাখা হয়েছে। আর এদিকে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে নিয়েছি, রেসিপিটা শেয়ার করা হয়নি, এটা তোমরা প্রত্যেকেই পারো, তাই আর সেরকম করে শেয়ার করলাম না। তো এদিকে রান্নার পর গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর প্রতিদিন প্রতি বেলায় তো এই কাজগুলি করতে হয়, তো যেহেতু ডেইলি ব্লগিং করি তাই প্রত্যেকটা কাজই তোমাদের সাথে ধরে ধরে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে মিঠি আমাকে কি বলছিল জানো তো, যে মা আমি তো ছোট, তোমার জন্য কোনো ধরনের গিফট আমি বাইরে থেকে নিয়ে আসতে পারিনি, যতটুকু যা বানিয়েছি প্লিজ মা তুমি রাগ করো না। তো আমার না ভীষণ পরিমাণে কষ্ট লেগেছে, কারণ ছোটদের মুখ থেকে এরকম কথা শুনতে বেশ কষ্ট লাগে। তো ওর পাপা না কি করেছে যে চল তোর মাকে একটা সারপ্রাইজ দিই, তো ওরা না প্ল্যান করে আজকে একটু বিকেলবেলা বেরোতে যাবে, কিন্তু এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, তো বুঝতে পারছি না ঘুরতে যেতে পারবো কি না, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে। তারপরেও ট্রাই করব ঘোরার জন্য, মানে যাওয়ার জন্য ট্রাই করব, তো এটা আমি এখনও জানি না। ওর পাপা শুধু একটুখানি বলেছে যে আজকে একটু সানডে ঘুরতে যাব, তো প্রায় সানডেতেই আমরা ঘুরতে যাই, সেটা আর এমন কিছু নয়। তো আমি সেটা বুঝতেও পারিনি যে মাদার্স ডের জন্য মিঠি পাগল হয়েছে, ওর পাপাকে বলছে চলো একটুখানি ঘুরে আসি। আর এরপর দেখো বেশ কিছুটা বাসন আমার কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে মাজা হয়ে যায়, কারণ ওই জায়গাটা ছোট, তো অনেকগুলা বাসন যখন পড়ে যায় না তখন আর সেরকমভাবে মাজতেও বিরক্ত লাগে, তাই যতটুকু যা পারি কাজের মাঝে মাঝে একটুখানি বাসনটা মেজে নেওয়ার চেষ্টা করি। আর ওই রান্নার পর যতটুকু যা থাকে সেটা তো থাকেই, সেটা একদম রান্নার পরই পরিষ্কার করে নিই। আর ওই যে বান্নার শেষের পর 2খানা কড়াই ভরেছিল, তো সেগুলিও সুন্দর করে পরিষ্কার
করে মেজে টেজে নিলাম। আর এই কালো কড়াইটা বেশ ভালো, এটাকে আর সেরকমভাবে মাজতে হয় না, যার কারণে আমার কাজটা একটুখানি কমে, জানো তো। আর এদিকে সমস্ত কিছু মাঝামাঝি ঘষাঘষি করার পর সাবানের জায়গাটা এবং বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। না হলে ওই সাবানের থেকে এত একটা নোংরা গন্ধ বেরোয়, সেটা দেখবে তোমরাও দেখবে যে সাবানটা ধুয়ে না রাখতে পারলে না তার থেকে কীরকম জানি একটা গন্ধ বেরোয়। আর এই গন্ধটা সারা রান্নাঘরেই ছড়িয়ে যায়, যেহেতু ছোট্ট রান্নাঘর সেই কারণে। তো এবার সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা সকালে আর মোছা হয়নি, কেন বলো তো মোছা হয়নি, যেহেতু ওই রান্নাবান্না করবো তো সেই কারণে। আর সকালে এদিকে কাজগুলি করতে চলে আসলে ওই ঠাকুরের কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, তো সেই কারণে একটুখানি ভাবলাম যে আগে এদিকের কাজটা সেরে নিই, তারপর গিয়ে মানে ওদিকের কাজটা সেরে নিই, তারপর রান্নাঘরে চলে আসব। আর স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলে বেশ অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আর দুপুরের সেবাটা যেহেতু মিঠি দেয় সেই কারণে আর সেরকম সমস্যা হয় না। আর এই যে মানে একটুখানি বৃষ্টি পড়ছিল টুপটাপ করে, আবার থেমে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে, মনে হচ্ছে ভেঙে চুরে আসবে, হয়তো বা আমরা যাওয়ার সময়ই আসতে পারে। আর এদিকে দেখো আমাদের আজকের লাঞ্চ মেনুটা দেখে নাও, এই যে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে করেছি, আর এই যে কাঁকরোল ভাজার ডাল আর একটুখানি স্যালাড, শুধুমাত্র ডালটাই থাকবে আর সমস্ত কিছুই খাওয়া হয়ে যাবে, মানে হয়ে যাবে। রাতের জন্য আর কিছু করিনি, এসে দেখছি একটুখানি যদি পারি আলু ভাজা করব। আর এই যে মেয়ে আমার দেখো আমার জন্য গিফট বানিয়েছে, বললাম যে অনেক কষ্ট করে সে গিফট বানিয়েছে। আর একটুখানি তোমরাও জুম করে পড়ে, তোমরাও একটুখানি পজ করে পড়ে নিও যে সে কী লিখেছে, এত সুন্দর করে লিখেছে যে কি বলি। আর বাচ্চার কাছ থেকে এই ধরনের গিফট পেতে আমার ভীষণ ভালো লাগে। এখন নয়, সে যবে থেকে এগুলি বানানো কুটি শিখেছে তবে থেকেই কিন্তু সে এত সুন্দর করে আমার জন্য গিফট বানায়। আমার বার্থডেতেও সে সুন্দর করে গিফট বানায়, এটা সে প্রতিনিয়তই করে। আর আগে তো এমনও হতো যখন যার বার্থডে শুনতো তার জন্যই গিফট বানাতো, এখন অবশ্য পড়ার চাপে একটুখানি কমে গেছে। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমি এমনিতেই বেরিয়ে পড়েছি দেখো, সেরকমভাবে রেডিও হয়নি। আমি তো ভাবছিলাম হয়তো বা কাছে দাঁড়িয়ে কোথাও যাব, তো ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি জানো, ও বলছিল না আমি তো জানি না, মানে ও এমন একটা ভাব ধরছে যে সে কিছুই জানে না। তো বেরিয়ে পড়েছি, ওকে বলছিলাম একটু গেটটা লাগিয়ে দাও মা, আর আমার বোন ঘরেই আছে, ওকে বলেছি একটুখানি ঘরে থাক, আমরা আবার চলে আসব। একটু একটু টুপটাপ করে বৃষ্টি পড়ছিল বললামই তো, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু একদিকের আকাশ বেশ কালো হয়ে আছে জানো তো। আর আকাশে এত পরিমাণে মেঘ, বৃষ্টি না হলে এই মুহূর্তে আর বাঁচা যাচ্ছে না। তো কথা বলতে বলতে এদিকে দেখো এত পরিমাণে মেঘ করেছে, আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম তো, আর মেঘগুলো না পুরো দৌড়াচ্ছে। তো কোথায় এসেছি বলো তো, এখানে চলে এসেছি কসবাতে। তো আমাদের কসবা কালী মন্দিরে চলে এসেছি। আর মনিকা দিদিভাই ভালো করে দেখে নাও, আর তুমি তো ভীষণ পছন্দ করো, তো তোমার জন্য আমি যখনই ত্রিপুরার যে কোনো জায়গাতেই যাই, যে কোনো প্রান্তেই যাই, তোমাদের জন্য একটুখানি শেয়ার করার চেষ্টা করি। আর এই যে কসবা মন্দিরে চলে এসেছি, মায়ের মন্দিরে, বেশ অনেক দিন পর আসা হয়েছে মায়ের মন্দিরে। আর এই মায়ের মন্দিরে আসতে কিন্তু ওই যে বলে না দিনক্ষণ ঠিক করলেও তোমরা কিন্তু অনেক সময় যেতে পারবে না, কিন্তু যদি না মা টানলে তোমরা যেতে পারবে, আর মা না টানলে তোমরা কখনোই যেতে পারবে না। আর এদিকে সবাই দেখছি মোবাইল একদম তাক করে যাচ্ছে, কি যে দেখছে। তারপর দেখলাম যে এদিকে বানর দেখা যাচ্ছে, ওদেরকেই ভিডিও করছে সবাই, বেশ ভালো লাগলো। আমিও একটুখানি ভিডিও করে নিলাম, কিন্তু একটুখানি ভয়ই লাগছিল, না জানি নিচে নেমে আসে তাহলে তো মিঠি এক চিৎকার মারবে যে সেটা আর বলার কোনো ভাষা নেই। তারপরে দেখলাম ওরা উপরেই থাকছে আর নিচে নামিনি, যাক বাবা সেটা ভালোই হয়েছে। আর এই যে মায়ের মন্দিরটা, আমরা কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছি এখন, মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করব, একটুখানি পুজো দেওয়া হবে, এই তো। আর সোনা দেখো কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই জায়গাটা উঠতে না এত পায়ে ব্যথা করে, এত পায়ে যন্ত্রণা করে, পেছন থেকে টানে জানো তো এই জায়গাটা। তারপরেও বেশ ভালো লাগলো, উঠে পড়লাম আমরা। আর এখানে উঠে মিঠির দেখো অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে কি এরকম, মানে ওর এত পরিশ্রম হয়েছে যে কি বলি। তো একটুখানি মন্দিরটা
তোমাদের সাথে শেয়ার করি। এই যে মায়ের মন্দির, এখানেই যখন মন ভালো লাগে না আমরা প্রায় সময় এখানে চলে আসতাম আগে, কিন্তু এখন আর সেরকম করে আসা হয় না। ওই যে বললাম মেয়ের জন্য এতটা ব্যস্ত হয়ে গেছি, এখন আর সেরকম করে মায়ের মন্দিরে ঘুরতে আসতে পারি না। কিন্তু দেখবে এই সমস্ত জায়গাতে এলে মন এমনিতেই শান্ত হয়ে যায়, তাই না? তো চলো আমার গত ভিডিওর একটুখানি কমেন্টগুলি পড়ে নেওয়া যাক। তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল, এই গরমে আমার শরীর খুব খারাপ। সত্যি গো, আমাদের ছোটোবেলা খুব সুন্দর কেটেছে, জানিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি। সত্যি দিদিভাই, আমাদের ছোটোবেলাটা ভীষণই ভালো ছিল। আর গরম গরম বলে লাভ নেই, এত গরম ওই 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাতে যেমন গরম আরও বাড়িয়ে দিচ্ছে। একটুখানি ঢল হতো তাহলে কিন্তু গরমটা বেশ কমতো। আর তারপর মনিকা দিদিভাই অনেকগুলি লাভ রিঅ্যাক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তুমি আজকের ভিডিওটা অবশ্যই করে দেখে নিও, তো তুমি তাহলে তোমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, তো একটুখানি মন্দিরটাকেও ঘুরে নিলাম, প্রদক্ষিণ করে নিলাম মিঠি, আমি আর ওর পাপা তো ক্যামেরাতে আসতেই চায় না, তো সেই কারণে ওকে আর ক্যামেরাতে আনা হয়নি। তো আমরা তিনজনাতে একটুখানি খুব সুন্দর করে এই যে তোমার মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিলাম। আর মন্দির থেকে সোজা যে দিঘিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কমলা সাগর, তো সেখানেও যাব, সেটাও বেশ সুন্দর দেখতে। এই যে ও আর ওর পাপা তো ওকে দেখে দেখে রাখছিল, একে তো কুকুর ছিল, তো বলছিল মা একটু প্যারা দেবো। তো কুকুরগুলিকে কি বলো তো, প্যারা দিলে না ওরা পেছন পেছন আসে, তো বিস্কিট কিনে দেওয়া হয়েছে ওদেরকে, ওরাও খাচ্ছিল। আর আমরা এদিকে একটুখানি পুকুরের ধারে চলে এসেছি, তো এটাও বেশ সুন্দর, অনেকজন স্নান ধান করছিল, সেই কারণে আমি আর নিচে যাইনি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার আগে ভিডিওটি সিন করতে পারো। আর এদিকে মিঠি একা একা নামছে, তো আমি বলছিলাম যাস না, পাপা আসুক, তো ওর পাপার সাথে নামবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে জানিও যে মিঠির দেওয়া মাদার্স ডের গিফটটা তোমাদের কেমন লাগলো, আর এই যে আমাদের ছোট্ট একটা ঘোরার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো চলো টাটা।